সুস্বাগতম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম মনোকামনা মন্দির দেখতে যাওয়ার জন্য যে জায়গাটায় নামতে হয়, তো সেই জায়গাটায় আমরা নেমে গেছিলাম। আপনাদের সুবিধার্থে একটা কথা জানিয়ে রাখি, মনোকামনা মন্দির দেখতে ওঠার জন্য অর্থাৎ রোপওয়ে দিয়ে ওঠে, তো যেখানটা মেন পয়েন্ট যেখানে নামতে হয় সেখানেও কিন্তু কয়েকটা হোটেল আছে। তো সেটা জায়গাটা পড়ছে কাঠমান্ডু যেতে, অর্থাৎ পোখরা থেকে কাঠমান্ডু যেতে পড়ছে সেই রাস্তায়। কিন্তু পোখরা বাস স্ট্যান্ডে কিন্তু আমাদের এই কথা জানায়নি। বাসটা ছিল বীরগঞ্জ রুটের। তো এখানে নামার পর বুঝলাম যেহেতু বীরগঞ্জ রুটের বাস ছিল, সেহেতু আমাদের এখানেই নামতে হতো মনোকামনা মন্দির দেখতে যাওয়ার জন্য। যেটা মেন পয়েন্ট, একদম কাছাকাছি যে পয়েন্টটা, সেটা ওই রাস্তায় পড়ে না, ওটা কাঠমান্ডু যাওয়ার যে বাস, সেই বাসে চাপলে আমরা ওখানে নামতে পারতাম। ওখানে গুটি কয়েক হোটেল আছে। তো এখানে আশেপাশে সব হোটেল মানে দোকান, মুদিখানা, আরও অনেক রকম দোকান ছিল। আমরা জিজ্ঞেস করলাম যে কোনটা ভালো, মানে ওইটাতে গেলে তো সুবিধা, তো ওখানে চলে যাবে এত রাতে, বলে এত রাতে তো পাওয়া মুশকিল, কিছু পাবে না, এখানেই থেকে যায়, এখানে হোটেল প্রচুর। তো দেখলাম হ্যাঁ, হোটেল অনেক, মানে অনেকগুলোই প্রায়। তো ঠিক আছে, তারপরে আমরা একটা হোটেল ঠিক করলাম। হোটেলে ঢোকার পরে হোটেলের যে মালকিন যিনি ছিলেন সেই মুহূর্তে, তো সে বললেন যে প্রতিদিন সকাল থেকে ডেলি রুটের যে অটোগুলো হয়, আমাদের এখানেও আছে যেমন ভারতবর্ষে, তো সেরকম অটো চলে, 50 টাকা করে ভাড়া নেয় নেপালি। তো আপনারাও ওতে চলে যাবেন সকালবেলা, কোনো অসুবিধা নেই, বেশি টাইম লাগে না। তো আমরা ভাবলাম ঠিক আছে দেখি, হোটেলে এখন একটু ফ্রেশ তো হই, একটু খাওয়া দাওয়া করে ঘুমাই, তারপরে দেখা যাবে। নেপালের প্রায় প্রতিটি দোকানে এরকম করে মদ সাজানো থাকে, কোনো লাইসেন্স লাগে না। এখানে যেমন মনে হয় যেন সোনার দোকানে বসে আছে, একদম কভার করা থাকে, জাল দেওয়া থাকে, হ্যাঁ দরজা থাকে, ওখানে কিন্তু সেরকম নেই, একদম ওপেন। সেটা ভালো না খারাপ বিষয় সেটা আপনারা জানবেন, আপনারা জানাতে পারবেন যারা নেপাল বেশি যাওয়া আসা করেন বা এখানেও থাকেন, যারা এইগুলো মদ খান যারা, তো তারা বলতে পারবেন যে কী কোনটা ভালো, এরকম থাকা ভালো না ওরকম থাকা ভালো। তবে ওখানে কাউকে মাতলামি করতে আমি দেখিনি। হ্যাঁ, তো যাই হোক, এটা নিজস্ব ব্যাপার। ওখানে যেমন মেয়েরা নিজেরা বসে আছে সামনে, দোকানের সামনে, তারা মদ বিক্রি করছে, কেউ আসলে তাদেরকে মদ দিচ্ছে, বা বাড়িতে যে ছোটো কেউ থাকে টিনেজ, তারাও দেখছি বসে আছে, মানে ওখানকার জন্য এটা অ্যাবনর্মাল কোনো ব্যাপার নয়। তো যাই হোক, যেখানে যেমন, আলাদা আলাদা দেশ। রাত্রে তো স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম। এটা পরের দিন সকালে আবার রেডি হয়ে আপনাদের একবার দেখিয়ে দিলাম সব কেমন ওদের বাড়িঘর। এই যে ওপর দিকটা দেখছেন, এইটা মনে হয় বাড়িওয়ালার, আর নিচের দিকটাও ওনারাই থাকেন। আর যে দিকটা দিয়ে আমি দেখাচ্ছি সেদিকটা হচ্ছে ট্যুরিস্টরা থাকে। এই যে এখানেও একটা মন্দিরই দেখার প্ল্যান ছিল, একটা মন্দিরই ছিল, আর কেউ কিছু বলেনি আর কিছু আছে বলে। তো এখানেও আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এখানকার যে মালকিন, মানে মালিকও ছিল, কিন্তু মালকিনই আমাদের সঙ্গে ডিল করছিল। তো মালকিন বললেন যে কোনো অসুবিধা নেই, ব্যাগপত্র আমাদের কাছে রেখে যাবে। এবার একটু ভয় লাগছিল, যতই ডকুমেন্টস আর টাকা না থাকুক সেই ব্যাগগুলোতে, কিন্তু তা হলো, জামা কাপড় তো পাচ্ছি না, হলে পরের দিনগুলোতে কী পরবো। তো আমরা আগের দিন রাতে ওনাকে বলে রেখেছিলাম, তো উনি আমাদের ব্যাগগুলোকে নিয়ে ওনাদের রুমে রেখে দিলেন, একটা রুমে রেখে দিলেন যেখানে ওনারা থাকেন। দেখলাম সেখানে বসার জায়গা আছে, শুতেও পারেন, যেমন আমাদের বাড়িতে রুম হয় আর কি। পিছনে দেখলাম ফ্যামিলি পিকচার্স আছে, ওনার ছোট ছেলে, তার অনেক রকমের ফটো আছে। বুঝলাম যে এটা ওনাদেরই রুম। তো সেখানে আমাদের ব্যাগগুলোকে রেখে দিল, খুব ভালো লাগলো। এই কেকটা ওখানে কিনেছিলাম, তো দেখানোর জন্য ফটো তুলেছিলাম যে কাঠমান্ডু নেপালের কেক এটা। ওই পয়েন্টটাতে নেমে গেছি, অটোতে ভাড়া নিয়েছিল নেপালি 50 টাকা। তো পয়েন্টটাতে দেখুন, এখানেও কিন্তু কিছু হোটেল আছে। এবার এই পথ দিয়ে আমরা ঢুকবো, এই যে গেটটা। এইটুকুতেই নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরের ভিউটা কেমন, খুব সুন্দরভাবে সাজিয়েছে এরকম। এই যে আমরা ঢুকে যাচ্ছি, পাশে দেখুন পাহাড়, পাশ দিয়ে নদীও বইছে। আমরা আস্তে আস্তে নিচে নেমে যাব, তারপরে টিকিট কেটে রোপওয়ে দিয়ে ওপরে উঠব, যেখানে মনোকামনা মায়ের মন্দির।
টিকিট কাটা হয়ে গেছিলো, এবার আমরা লাইনে দাঁড়াবো। লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আমাদের ইন্ডিয়ান রুপিসে 670 করে লেগেছিলো। আগে আরও কম ছিল, এবারে আরও বেড়ে গেছে। ইউটিউব ভিডিও যেটা দেখে আমরা গেছিলাম, যেগুলো দেখেছিলাম যে 1 বছর আগে পোস্ট করেছিল, তো সেগুলোতে চার্জটা কম ছিল, এখন গিয়ে দেখলাম আরও বেড়ে গেছে। তবে রোপওয়েতে যখন চাপবেন তখন বুঝতে পারবেন যে অনেকটাই রাস্তা। এতটা টাকা ঠিকই, কিন্তু চলো ঠিক আছে, দেখতে এসছি, একবারই তো এসছি, আর আসবো নাকি তার ঠিক নেই। তো আমরা চেপে পড়বো এরকমভাবে। ভারতে রোপওয়েতে কয়েকবার চেপেছি, তবে বিদেশ আমাদের জন্য তো বিদেশি, তো বিদেশে প্রথমবার। এবার যে ফটো ভিডিওগুলো দেখবেন সেগুলো হচ্ছে রোপওয়ে থেকে নেওয়া। যেমন এখনও আমি যেটা আপনাদের দেখাচ্ছি নদীটা, এটা রোপওয়ে থেকে নেওয়া যেতে যেতে। চোখ ধাঁধিয়ে দেওয়া পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে আমরা উঠে পড়লাম উপরে। সেখানে দেখুন, দেখে কি মনে হয় যে এটা পাহাড়ের ওপরে এত বড় বড় বিল্ডিং, নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। আবার দেখে মনে হচ্ছে না ফ্ল্যাট, কিন্তু ফ্ল্যাট না, ওটা কোনো হোটেল হচ্ছে হয়তো। তো দেখে বলা যাবে না যে এত উঁচুতে, এটা মনে হচ্ছে এটা তো সমতলই। একে তো নেপাল এমনিতেই পাহাড়ের ওপরে, তারপর এটা আরও উঁচুতে। তো দেখুন এই দৃশ্য ঢোকার সময়তে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে মনোকামনা মন্দিরের দিকে। যেমন যে কোনো মন্দিরের সাইডগুলো হয় দেখতে, ঢোকার সময়তে এই একই দৃশ্য কিন্তু আমরা সব জায়গায় দেখি, ভারতেও দেখি কিন্তু, তাই না? একটা বিষয় জানিয়ে রাখি, ওখানে কিন্তু মেন প্রসাদ হচ্ছে নারকেল। তো পুজোর যে সামগ্রীটা আপনাকে দেবে দোকানে, ওখানে নিজে থেকেই নারকেল দেবে। কিন্তু ব্যাপারটা হলো, ভেতরে যখন পুজো দিতে যাবেন সেখানে শুধু নামগোত্র জিজ্ঞেস করবে, আর কিছু নেবেও না, দেবে না। হয়তো আপনার থেকে একটা ফুল নিয়ে দিল, আর চাইলে হয়তো আপনাকে পুজোতে একটা ফুল আপনার হাতে ধরিয়ে দিল। মায়ের মূর্তিটি কিন্তু পাথরের, সেটা সুন্দর করে মুকুট দিয়ে সাজানো, আর সামনে একটা চালে ভর্তি, সেটা আপনার হাতে দিয়ে বলবে মাকে ছুড়ুন আর কি, মানে পুজো করুন, যেটা চাওয়ার চান বা যাই হোক, যেমন পুজো করি আর কি, ফুল না ছুঁড়ে চাল ছুড়ুন। ওখানে নারকেল পুজো দেওয়ার পর প্রসাদ যেটা, সেটা খেতে হলে এমনি করে ভেঙে খাওয়া যায়, ফ্রি। হাতে যে সামগ্রী নিয়ে ঢুকেছিলাম পুজো দেবে বলে, তার মধ্যে অনেক ফুল থেকে গেছিলো। ধূপের বুঝতে পারছিলাম না কী করবো, ধূপ তো নয়, বাইরে জ্বালবো, আমরা দেখেই ঢুকেছিলাম, কিন্তু ফুলগুলো কী করবো। তো বেরোনোর পথে দেখলাম এরকম সাজানো আছে ঠাকুরের ছোটো ছোটো মূর্তি দিয়ে। এখানে দেখছি সবাই ফুল টুল দিচ্ছে, সিঁদুর দিচ্ছে। তবে বুঝতে পারলাম যে আচ্ছা, তাহলে এরকমই করে সবাই, যেহেতু ভেতরটা নোংরা হয়ে যাবে বা পায়ের নিচে ফুল চলে আসবে, কিছু একটা ব্যাপার হয়তো, বা যাতে ট্যুরিস্টরা খুব তাড়াতাড়ি পুজো দিতে ঢুকতে পারে, ভিড় কম হয়।
পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সময়টাও কম লাগবে, তো সেই হিসেবে হয়তো এরকম সিস্টেমটা করেছে। তো আমিও বাইরে বেরিয়ে যত ফুল ছিল, অনেক রকমের ফুল ছিল ভেতরে, পাহাড়ি ফুল, তো সেইগুলো সব ওখানে দিয়ে সমর্পিত করে আমরা ওখান দিয়ে বেরিয়ে আসলাম। যেই হোটেলে জুতো রেখে গেছিলাম, তো সেই হোটেলে ঢুকে আমরা একটু চা খেলাম, তারপরে চা খেয়েই আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় আমরা একটা ভেজ দোকানে ঢুকেছিলাম, ওখানেই পাহাড়ের উপরে। এই যে দেখুন, এখানে অনেক দিন পর নেপালে আমরা ভালো খেলাম। মা বলাতে মুড়ির জোগাড় করে দিল। দেখুন লঙ্কাগুলো ভাজা, চপ ছিল কিন্তু মুড়ি ছিল না। মা বললো যে মুড়ি তো পাওয়া যায়, আমরা বাঙালিরা মুড়ি খাই একটু, তো হলে বেশ ভালো হতো, তাহলে অম্বলটা হয় না। তো উনি দেখলাম কোথা থেকে মুড়িটা এনে দিল। মুড়ি নেপালে খায় কিন্তু সেই দোকানে ছিল না, বা হয়তো মানে হোটেলে হয়তো বিক্রি করে না এরকম। তো যাই হোক উনি জোগাড় করে এনে দিলেন। ওটা দাম নিয়েছিল 20 টাকা মনে হয় নেপালি টাকাতে, আর চপের দাম নিয়েছিল 20 টাকা। ভেজ শপ, রিজনেবল প্রাইস, টেস্টি ফুড, আর কি চাই, তাই না? ওখানে কিছু হোটেল দেখলাম এরকমভাবে সাজানো, খাওয়ার হোটেল। তাহলে আমরা যেখানে নেমেছিলাম সেখানে হোটেল পাবেন, যেখানে অটোতে করে নামলাম সেখানে হোটেল পাবেন, আর এই ওপরে উঠে মনোকামনা মন্দিরের আশেপাশেও পাবেন হোটেল, তবে হয়তো একটু কস্টলি। আর ডিরেক্ট গাড়ি দিয়ে ওঠারও কিন্তু রাস্তা আছে। তো ওটা কোন দিকে সেটা আমাদের দেখা সম্ভব হয়নি, আর ইউটিউবে সেরকম ভিডিও দেওয়া আছে বলে আমি দেখিনি, তবে থাকতে পারে, সার্চ করে দেখতে পারেন। হাসিতে তব কবরী মূলে নব এলাচের ফুল দলে সুমন্দ ভাসেনি দূর দীপ বাসেনি চিনি তোমারে চিনি দারু চিনি রতে সে তুমি বিদেশিনী গো সুমন্দ বাসেনি প্রশান্ত সাগরে তুফানেও ঝরে শুনেছি তোমারই অশান্ত কিছু ভয় লাগে না। তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। चलो वापस घर चलते हैं। मनोकामना दर्शन करके आ गया हम लोग। हाँ, बहुत अच्छे लगा, मन प्रसन्न हो गया। अब बोलिए क्या बोलना? थोड़ी पहले हम लोग गाना गाया। वाह क्या बात है। हेलो তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, যেখানে অটো ধরেছিলাম সেখানে একটা বাস পেয়ে গেছিলাম। বাসে আমাদের 3 জনের 100 টাকা নিয়েছিল। আমরা নামলাম হোটেলের ওখানে, ওখান থেকে ব্যাগগুলো নিয়ে ও পাশে একটা মোড় টাইপের ছিল। মোড় মানে দুটো রাস্তা যাচ্ছে, একদিকটা উল্টো দিকটা হচ্ছে মনোকামনা মন্দিরের দিকে, যে দিকটা হচ্ছে কাঠমান্ডু যাওয়ার, আর উল্টো দিকে হচ্ছে একদিকে পোখরা যেখান থেকে এসেছিলাম, আর একটা অন্য একটা রুটের ছিল। তো সেই মোড় থেকে আমরা লুম্বিনী যাব বলে বাসে চাপলাম। কিন্তু নামার আগে একজন ট্যুরিস্ট আমাদেরকে বলল, ট্যুরিস্ট বা ট্রাভেল করছিল বাসে, তিনি বললেন যে যেখানে তোমাদের নামাবে সেটা কিন্তু লুম্বিনী আসল পয়েন্ট নয়, ওখান থেকে তোমাদের আবার বাস ধরে যেতে হবে। আমাদের তো হয়ে গেল, এই বাবা চাপালো লুম্বিনীতে একদম নামিয়ে দেবো বলে। তো যাই হোক আমরা নেমে গেলাম এক জায়গায়, সেই জায়গাটা কি পার্সাদ না কি একটা বলছিল ওদের ল্যাঙ্গুয়েজে, বুঝতে পারছিলাম না। তো যেহেতু সন্ধে হয়ে গেছিলো, তো সেরকম বাস ছিল না, লাস্ট বাস একটা ছিল বললো আশেপাশের মানুষেরা, যাতে লোকালরা ট্রাভেল করে। তো সেই বাসটা আমাদেরকে নামিয়ে দিল আপনার লুম্বিনীর একটা জায়গায়, লুম্বিনীতেই আর কি। নিয়েছিল নেপালিতে 80 টাকা। তবে নেমে বুঝতে পারলাম যে হোটেল সেরকম বেশি নেই, আর ওটা লুম্বিনীর মেইন বাস স্ট্যান্ডও না। বাসে আমাদের ওঠার পর বলেছিল যে মেন জায়গা তোমাদের নামানো হবে না, একটু আগে নামিয়ে দেবো। তো নেমে আমরা বুঝলাম আচ্ছা, ওখান থেকে আবার আমরা টোটো ধরলাম, যেহেতু কোনো হোটেল সেরকম অ্যাভেলেবেল ছিল না। টোটো ধরে আপনার নিল, রাত্রে মানে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে 200 টাকা নিয়েছিল, অতটা নেওয়ার মতো রাস্তা ছিল না।
তো আমাদেরকে যেখানে বাস স্ট্যান্ড, লুম্বিনীর আসল বাস স্ট্যান্ড মানে এরকম যেমন আমরা ভাবি বাস স্ট্যান্ড সেরকম নয়, জাস্ট স্পট আর কি, বাস ওখানে নামায়। তো ওখানে নামলাম, হোটেল বুক করলাম, স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে উঠে এটা হচ্ছে পরের দিন ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম লুম্বিনী দেখবো বলে। পুরো নেপালে কিন্তু স্ট্রিট ফুডটা কম, নেই বললেই চলে। এটা বর্ডার এরিয়া বলে হয়তো লুম্বিনীতে এসে আমরা স্ট্রিট ফুড দেখতে পেলাম। বাকিটা পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।